আসসালামু আলাইকুম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন, বাংলার শাসনতান্ত্রিক প্রেক্ষাপট এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন। বাংলার সমৃদ্ধ অর্থনীতি এখানে কোম্পানি ও ইংরেজ ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার প্রধান নিয়ামক হিসেবে কাজ করেছে। ভারতের ধন সম্পদে প্রলুব্ধ হয়ে যুগে যুগে অনেক বিদেশি এদেশ আক্রমণ করেছে। একই উদ্দেশ্যে এদেশে এসেছে বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী। এদের মধ্যে পর্তুগিজ বণিকরা এদেশে সর্বপ্রথম বাণিজ্য করতে আসে। 1498 খ্রিস্টাব্দে পর্তুগালের দক্ষ নাবিক ভাস্কো দা গামার আবিষ্কার করা ভারতে আসা নৌপথ ধরেই একে একে এদেশে বাণিজ্য করতে আসে অলন্দাজ, দিনেমার, ইংরেজ, ফরাসি বণিকেরা। ইংরেজরা ভারতবর্ষ ও এর পূর্ব দিকে অবস্থিত দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্র অঞ্চলে বাণিজ্য করার জন্য 1600 খ্রিস্টাব্দে একটি কোম্পানি গঠন করে। এটির আনুষ্ঠানিক নাম ছিল দ্য গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন ট্রেডিং ইনটু দি ইস্ট ইন্ডিজ। প্রতিষ্ঠানটি সংক্ষেপে পরিচিত ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে। 1608 খ্রিস্টাব্দে বাণিজ্যের অনুমতি নিতে এ কোম্পানির প্রতিনিধি ক্যাপ্টেন হকিন্স ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের চিঠি নিয়ে মোগল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন। দিনে দিনে তাদের প্রতিপত্তি বাড়তে থাকে এবং তারা বাংলার রাজনৈতিক ক্ষমতা দখলের ষড়যন্ত্র শুরু করে। তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে 1757 সালে পলাশির যুদ্ধে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটলে বাংলার শাসন ক্ষমতা চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। এরপর বাংলার স্বাধীন চেতা নবাব মীর কাসিমের সাথে 1764 সালে বিহারের বক্সারে ইংরেজদের মুখোমুখি যুদ্ধ হয়। এ যুদ্ধে ভারতীয়দের সম্মিলিত বাহিনী ইংরেজ কোম্পানির হাতে শোচনীয়ভাবে পরাজিত হয়। বক্সারের যুদ্ধে ইংরেজদের জয়ের ফলে বাংলার স্বাধীনতার শেষ আলোটুকু নিভে যায়। শুধু তাই নয়, এর ফলে গোটা ভারতে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠিত হয়। আর এভাবে ভারত উপমহাদেশ পায় 200 বছর ইংরেজ ঔপনিবেশিক শাসনের বেড়াজালে বন্দী হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কয়েকটি সৃজনশীল প্রশ্ন সম্পর্কে জানব। বাংলার কোম্পানি ও ইংরেজ ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার প্রধান নিয়ামক হিসেবে কাজ করেছে কোন ব্যাপারটা? বাংলায় কোম্পানি ও ইংরেজ ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার প্রধান নিয়ামক হিসেবে কাজ করেছে কোন বিষয় বা ব্যাপারটা? বাংলার সমৃদ্ধ অর্থনীতি বাংলায় কোম্পানি ও ইংরেজ ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার প্রধান নিয়ামক হিসেবে কাজ করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভারতে যুগে যুগে অনেক বিদেশি শক্তি কেন আক্রমণ করেছে? ভারতের ধন সম্পদে প্রলুব্ধ হয়ে যুগে যুগে অনেক বিদেশি শক্তি এদেশে আক্রমণ করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3 নম্বর প্রশ্নে আমরা জানতে পারবো ইউরোপীয় বণিক গোষ্ঠী ভারতবর্ষ কেন এসেছিলেন? ভারতের ধন সম্পদে প্রলুব্ধ হয়ে ইউরোপীয় বণিক গোষ্ঠী ভারতবর্ষ এসেছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন আমরা পড়তে গিয়ে আরও কয়েকটি সৃজনশীল প্রশ্ন আমরা খুঁজে পাচ্ছি। যেমন আমরা পাচ্ছি ভারতবর্ষে সর্বপ্রথম বাণিজ্য করতে আসে কারা? ভারতবর্ষে সর্বপ্রথম বাণিজ্য করতে আসে কারা? পর্তুগিজ বণিকেরা ভারতবর্ষে সর্বপ্রথম বাণিজ্য করতে আসে। আমরা পাচ্ছি 1498 খ্রিস্টাব্দে পর্তুগালের দক্ষ নাবিক ভাস্কো দা গামা কি আবিষ্কার করেন? 1498 খ্রিস্টাব্দে পর্তুগালের দক্ষ নাবিক ভাস্কো দা গামা ভারতে আসার নৌপথ আবিষ্কার করেন। ভারতে আসার নৌপথ আবিষ্কার করেন কে? পর্তুগালের দক্ষ নাবিক ভাস্কো দা গামা। আমরা পাচ্ছি ভাস্কো দা গামা কোন দেশের নাগরিক ছিলেন? ভাস্কো দা গামা ছিলেন পর্তুগালের নাগরিক। বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন থেকে আমরা আরও পাচ্ছি পর্তুগালের দক্ষ নাবিক ভাস্কো দা গামার আবিষ্কার করা ভারতে আসা নৌপথ ধরে কারা ভারতবর্ষ বাণিজ্য করতে এসেছিলেন। অর্থাৎ ভারতে আসার যে নৌপথ,
সে নৌপথটা আবিষ্কার করছে কে? পর্তুগালের দক্ষ নাবিক ভাস্কো দা গামা। তিনি যে নৌপথ আবিষ্কার করেছেন সেই নৌপথ ধরে আর কারা কারা ভারতবর্ষে বাণিজ্য করতে এসেছিলেন? আমরা পাবো ওলন্দাজদের, আমরা পাবো দিনেমারদের, আমরা পাবো ইংরেজদের এবং আমরা পাবো ফরাসি বণিকদের। এরা সবাই এই দক্ষ নাবিক, পর্তুগালের দক্ষ নাবিক ভাস্কো দা গামা ভারতে আসার যে পথ, নৌপথ আবিষ্কার করেছিলেন সেই পথ ধরে তারা ভারতবর্ষে বাণিজ্য করতে এসেছিলেন। এই যে পর্তুগালের দক্ষ নাবিক ভাস্কো দা গামা তিনি ভারতে আসার যে নৌপথ আবিষ্কার করেছিলেন সেটা কত খ্রিস্টাব্দে? 1498 খ্রিস্টাব্দে তিনি এটা আবিষ্কার করেন। বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন থেকে আমরা আরও পাচ্ছি ইংরেজরা কত খ্রিস্টাব্দে এবং কোথায় একটি কোম্পানি গঠন করেন। ইংরেজরা ভারতবর্ষ ও এর পূর্ব দিকে অবস্থিত দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্র অঞ্চলে বাণিজ্য করার জন্য 1600 খ্রিস্টাব্দে একটি কোম্পানি গঠন করে। তাহলে ইংরেজরা যে কোম্পানি গঠন করে সেটা কোথায় এবং কত খ্রিস্টাব্দে? সেটা পূর্ব দিকে অবস্থিত, ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্র অঞ্চলে, দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্র অঞ্চলে বাণিজ্য করার জন্য 1600 খ্রিস্টাব্দে একটি কোম্পানি গঠন করে। ইংরেজদের প্রতিষ্ঠিত কোম্পানির আনুষ্ঠানিক নাম কি ছিল? দ্য গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন ট্রেডিং ইনটু দি ইস্ট ইন্ডিজ ইংরেজদের প্রতিষ্ঠিত কোম্পানির আনুষ্ঠানিক নাম ছিল। বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন থেকে আমরা পাচ্ছি ইংরেজদের প্রতিষ্ঠিত কোম্পানি বা প্রতিষ্ঠানটির সংক্ষিপ্ত নাম বা পরিচিতি কী ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আমরা পাচ্ছি কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের অনুমতি নিতে ভারতবর্ষে আসে? 1608 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের অনুমতি নিতে ভারতবর্ষে আসে। আমরা পাচ্ছি কে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের অনুমতি নিতে ভারতবর্ষে এসেছিলেন? ক্যাপ্টেন হকিন্স বাণিজ্যের অনুমতি নিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হয়ে ভারতবর্ষে তিনি এসেছিলেন। বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন অধ্যায়ের ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ক্যাপ্টেন হকিন্স বাণিজ্যের অনুমতি নিতে কার চিঠি নিয়ে ভারতবর্ষে কোন সম্রাটের দরবারে আসেন? অর্থাৎ ক্যাপ্টেন হকিন্স যে বাণিজ্যের অনুমতি নিতে তিনি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হয়ে ভারতবর্ষে এসেছিলেন, তিনি কার চিঠি নিয়ে এসেছিলেন এবং ভারতবর্ষের কোন সম্রাটের দরবারে তিনি এসেছিলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ক্যাপ্টেন হকিন্স ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের চিঠি নিয়ে মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন। প্রথম জেমসের চিঠি নিয়ে তিনি আসেন কোথায়? মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে। দিনে দিনে কাদের প্রতিপত্তি বাড়তে থাকে এবং কারা বাংলার রাজনৈতিক ক্ষমতা দখলের ষড়যন্ত্র শুরু করে? দিনে দিনে ইংরেজদের প্রতিষ্ঠিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিপত্তি বাড়তে থাকে এবং তারা বাংলার রাজনৈতিক ক্ষমতা দখলের ষড়যন্ত্র শুরু করে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন সম্পর্কে যদি আমরা আরও জানতে যাই তাহলে আমাদের চলে আসবে কবে কখন বাংলার শাসন ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়। কবে কখন বাংলার শাসন ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়? 1757 সালে পলাশীর যুদ্ধে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটলে বাংলার শাসন ক্ষমতা চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয় এবং কার কার মধ্যে এই যুদ্ধটা সংঘটিত হয়? 1757 সালে পলাশী যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধটা সংঘটিত হয় বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন থেকে আমরা আরও সৃজনশীল যে প্রশ্নগুলো পেয়েছি, যেমন তার মধ্যে একটি প্রশ্ন, বক্সারের যুদ্ধ কত সালে এবং কোথায় সংঘটিত হয়েছিল এবং এই যুদ্ধটা কার কার মধ্যে সংঘটিত হয়েছিল? আমরা জানি যে বক্সারের যুদ্ধ 1764 সালে সংঘটিত হয়েছিল এবং এই যুদ্ধটা হয়েছিল বিহারে এবং এই যুদ্ধটা ঘটেছিল নবাব মীর কাসিম ও ইংরেজদের সাথে। আমরা আরও পাচ্ছি যে বাংলার স্বাধীনতার শেষ আলোটুকু নিভে যায় কীভাবে এবং কার আমলে গোটা ভারতে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠিত হয়। বক্সারের যুদ্ধে ভারতীয় বাহিনীর সম্মিলিত বাহিনী ইংরেজ কোম্পানির হাতে শোচনীয়ভাবে পরাজিত হয়।
বক্সারের যুদ্ধে ইংরেজদের জয়ের ফলে বাংলার স্বাধীনতার শেষ আলোটুকু নিভে যায়। শুধু তাই নয়, এর ফলে গোটা ভারতে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠিত হয়। তাহলে এখানে আমরা দুইটি প্রশ্ন পাচ্ছি। একটি প্রশ্ন পাচ্ছি যে বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়, কোথায় সংঘটিত হয়, কার কার মধ্যে সংঘটিত হয়। বক্সারের যুদ্ধ 1764 সালে সংঘটিত হয়, বিহারে সংঘটিত হয় এবং এটা সংঘটিত হয় নবাব মীর কাসিম ও ইংরেজদের সাথে। নবাব মীর কাসিমের ইংরেজদের সাথে এই যুদ্ধটা সংঘটিত হয় এবং এই যুদ্ধে ভারতীয় বাহিনী ইংরেজ কোম্পানির হাতে শোচনীয়ভাবে পরাজিত হয় এবং তাদের পরাজিত হওয়ার কারণে কি হয়, বাংলার স্বাধীনতার শেষ আলোটুকু নিভে যায় এবং এই বক্সারের যুদ্ধে ইংরেজদের জয়ের কারণেই গোটা ভারতে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠিত হয়। বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন থেকে আমরা সর্বশেষ যে বিষয়টা পাচ্ছি সেটা কিভাবে ভারত উপমহাদেশ প্রায় 200 বছর ইংরেজ ঔপনিবেশিক শাসনের বেড়াজালে বন্দী হয়। কিভাবে ভারত উপমহাদেশ প্রায় 200 বছর ইংরেজ ঔপনিবেশিক শাসনের বেড়াজালে বন্দী হয়। দিনে দিনে ইংরেজদের প্রতিপত্তি বাড়তে থাকে এবং তারা বাংলার রাজনৈতিক ক্ষমতা দখলের ষড়যন্ত্র শুরু করে। তাদের এই ষড়যন্ত্রের অংশ হিসেবে 1757 সালের পলাশীর যুদ্ধে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটলে বাংলার শাসন ক্ষমতা চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। এরপর বাংলার স্বাধীন চেতা নবাব মীর কাসিমের সাথে 1764 সালে বিহারে বক্সারের যুদ্ধে ইংরেজদের মুখোমুখি হয়। এই যুদ্ধটা হয় বিহারের বক্সারে, ইংরেজদের মুখোমুখি যুদ্ধ হয় স্বাধীন চেতা নবাব মীর কাসিম এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। এ যুদ্ধে ভারতীয়দের সম্মিলিত বাহিনী ইংরেজ কোম্পানির হাতে শোচনীয়ভাবে পরাজিত হয়। বক্সারের যুদ্ধে ইংরেজদের জয়ের ফলে বাংলার স্বাধীনতার শেষ আলোটুকু নিভে যায়। শুধু তাই নয়, এর ফলে গোটা ভারতে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠিত হয়। আর এভাবে ভারত উপমহাদেশ প্রায় 200 বছর ইংরেজ ঔপনিবেশিক শাসনের বেড়াজালে বন্দী হয়। তাহলে কিভাবে ভারত উপমহাদেশ প্রায় 200 বছর ইংরেজ ঔপনিবেশিক শাসনের বেড়াজালে বন্দী হয়েছে, তার আমরা দুইটি কারণ পাচ্ছি। একটি পাচ্ছি 1750 সালে পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয় এবং আর একটি পাচ্ছি 1764 সালে বিহারে বক্সারের যুদ্ধে স্বাধীন চেতা নবাব মীর কাসিমের পরাজয়। এই দুটি পরাজয়ের মাধ্যম দ্বারাই বাংলার স্বাধীনতার শেষ আলো এবং গোটা ভারতে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠিত হয়। আর এভাবেই কি হয়, 200 বছর ইংরেজ ঔপনিবেশিক শাসনের বেড়াজালে বন্দী হয় এই ভারতীয় উপমহাদেশ। বাংলার শাসনতান্ত্রিক প্রেক্ষাপট এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন। বাংলার শাসনতান্ত্রিক পটভূমি। প্রাচীনকাল থেকে ভারত উপমহাদেশের অন্যতম সমৃদ্ধ অঞ্চল ছিল বাংলা। মধ্যযুগে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বাংলা জয়ের ফলে এ অঞ্চল মুসলিম শাসনাধীনে আসে। 1206 খ্রিস্টাব্দে দিল্লি সালতানাত প্রতিষ্ঠার পর বাংলা দিল্লির একটি প্রদেশে পরিণত হয়। তবে বিশাল দূরত্ব এবং অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে বাংলায় দিল্লির কর্তৃত্ব কখনো সুদৃঢ় হয়নি। এ সময় বাংলার শাসনকর্তারা প্রায়ই দিল্লির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করতেন। তবে দিল্লি থেকে প্রথম স্থায়ীভাবে বিচ্ছিন্ন হয়ে পূর্ববঙ্গে স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন ফখরুদ্দিন মোবারক শাহ 1338 থেকে 1350 খ্রিস্টাব্দ। তাকে অনুসরণ করেন লক্ষর শামসুদ্দিন ইলিয়াস শাহ 1342 থেকে 1357। তিনি সমগ্র বাংলার উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এখানে দিল্লির সমান্তরাল একটি স্বাধীন সালতানাত যুগের সূচনা করেন। 1576 খ্রিস্টাব্দ পর্যন্ত পরিব্যাপ্ত এই স্বাধীন সালতানাত যুগে মোট 4টি রাজবংশ বাংলা শাসন করে। তাহলে 1576 পর্যন্ত পরিব্যাপ্ত এই স্বাধীন সালতানাত যুগে মোট কয়টি রাজবংশ বাংলা শাসন করে? 4টি। এগুলো এক হলো ইলিয়াস শাহী বংশ 1342 থেকে 1414, 1442 থেকে 1487। হাফসি বংশ 2 হলো হাফসি বংশ 1487 থেকে 1493। 3 হচ্ছে হোসেন শাহী বংশ
1493 থেকে 1538, এবং 4 হলো কররানী বংশ 1564 থেকে 1576 খ্রিস্টাব্দ। 1576 খ্রিস্টাব্দে রাজমহলের যুদ্ধে দাউদ খান কররানীকে পরাজিত করে সম্রাট আকবর বাংলায় মোগল শাসনের গোড়াপতন করেন। অর্থাৎ 1576 খ্রিস্টাব্দে রাজমহলের যুদ্ধে দাউদ খান কররানীকে পরাজিত করে সম্রাট আকবর বাংলায় মোগল শাসনের গোড়াপত্য করেন। তবে বাংলায় মোগল কর্তৃত্ব সুদৃঢ় হয় 1610 খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে। এ সময় বারোভূয়া নামে পরিচিত স্থানীয় স্বাধীন চেতা প্রভাবশালী ভূস্বামীদের প্রতিরোধকে চূড়ান্তভাবে পরাস্ত করে মুঘলরা বাংলাকে তাদের অন্যতম সুবা বা প্রদেশে পরিণত করেন। 18 শতকের প্রথম দশক পর্যন্ত সুবা হিসেবে বাংলায় মোগল কর্তৃত্ব সুদৃঢ় ছিল। 1610 থেকে শুরু হলো এবং 18 শতক পর্যন্ত বাংলা সুবা হিসেবে মুঘল কর্তৃত্ব সেখানে সুদৃঢ় ছিল। 1716 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খান বাংলার সুবাদার নিযুক্ত হলে এখানে মুঘল নিয়ন্ত্রণের অবসান ঘটে। মুর্শিদ কুলি খান কাগজ কলমে মুঘল সম্রাটের কর্তৃত্ব মেনে নিলেও মুর্শিদ কুলি খান এবং তার উত্তরসূরি শাসকেরা বাংলায় কার্যত স্বাধীন শাসন যুগের সূচনা করেন। বাংলার ইতিহাসে এ শাসন আমলকে বলা হয় নবাবী যুগ। অর্থাৎ মুর্শিদ কুলি খানের আমল থেকে যে শাসন ব্যবস্থা, তার উত্তরাধিকার, তার উত্তরসূরি এবং তার বংশধরদেরকে নিয়ে যে শাসন ব্যবস্থা, সেটা ছিল নবাবী যুগ। এবং তিনি যখন বাংলার সুবাদার নিযুক্ত হন এই মুর্শিদ কুলি খান 1716 খ্রিস্টাব্দে, তখন তিনি কী করলেন, এখানে অনেকটাই মুঘল নিয়ন্ত্রণের অবসান ঘটে। বাংলার ইতিহাসে নবাবী শাসন আমল একটি গৌরবময় অধ্যায়। এ সময় কেন্দ্রীয় মুঘল সরকারের দুর্বলতার সুযোগে ভারতের বিভিন্ন অঞ্চলে অরাজকতা ও বিশৃঙ্খলা বিরাজ করলেও নবাবদের শাসনাধীনে বাংলা ছিল ব্যতিক্রম। বাংলার এ সময়ের সমৃদ্ধিকেই অনেকেই ইউরোপের উন্নত দেশের সাথে তুলনা করেন। নবাবী যুগে বাংলার সম্পদের প্রতি লোভাতুর দৃষ্টি পড়ে ইউরোপীয় বণিকদের বাংলার সম্পদের প্রতি লোভাতুর দৃষ্টি পড়ে কোন আমলে? নবাবী যুগের বাংলার সম্পদের প্রতি লোভাতুর দৃষ্টি পড়ে ইউরোপীয় বণিকদের। ভারতে বাণিজ্য করার জন্য ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পৃথক কোম্পানি গঠন করা হয়। পরস্পর প্রতিদ্বন্দ্বী এসব ইউরোপীয় কোম্পানির মধ্যে ছিল 1 পর্তুগিজ, 2 ডেনমার্ক, 3 ওলন্দাজ, 4 ফরাসি এবং 5 ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এর মধ্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু বাংলার অর্থনৈতিক ক্ষেত্রেই প্রভাব বিস্তার করেননি, শাসকদের অন্তঃকন্দল ও প্রাসাদ ষড়যন্ত্রের সুযোগে রাজনৈতিক ক্ষেত্রেও নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণকারী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। ব্রিটিশ এই বাণিজ্য গোষ্ঠী কুচক্রী দেশীয় অভিজাত শক্তির সহায়তায় দেশীয় অভিজাত শক্তির সহায়তায় কুচক্রী দেশীয় অভিজাত শক্তির সহায়তায় 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে বাংলা তথা ভারতে তাদের ঔপনিবেশিক শাসনের ভিত্তি রচনা করেন। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে নবাব মীর কাসিম ও তার মিত্রদের বাহিনীকে পরাজিত করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করেন, রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করেন। ধীরে ধীরে ছলে বলে কৌশলে ব্রিটিশরা ভারতের বিশাল অংশ তাদের নিয়ন্ত্রণে আনে। এদেশে কোম্পানির শাসন চলে দীর্ঘ 100 বছর। 1857 সালের আলোড়ন তোলা সিপাহী বিদ্রোহের পর কোম্পানি শাসনের অবসান ঘটে। শুরু হয় ব্রিটেনের প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসন। এর শাসন চলে 1947 সাল পর্যন্ত। ব্রিটিশের প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসন চলে 1947 সাল পর্যন্ত। সিপাহী বিদ্রোহ ছিল ইংরেজদের শাসন শোষণের বিরুদ্ধে ভারতীয়দের প্রথম সংগঠিত প্রতিরোধ। এ বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। তবে সাময়িক বিরতির পর দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ভারতীয়দের রাজনৈতিক সচেতনতা, জাতীয়তাবাদী চেতনা জোরদার হয় এবং স্বাধীনতার স্পৃহা ক্রমশ দানা বাঁধতে থাকে। বিংশ শতকের প্রায় মাঝামাঝি ভারতে স্বাধীনতা আন্দোলন তুঙ্গে ওঠে। এর পরিণতিতে ব্রিটিশ রাজ 1947 সালে ভারতে তাদের ঔপনিবেশিক শাসনের
অবসান ঘটাতে বাধ্য হয়। এর পরিণতিতে ব্রিটিশ রাজ 1947 সালে ভারতে তাদের ঔপনিবেশিক শাসনের অবসান ঘটাতে বাধ্য হয় এবং উপমহাদেশ সভ্যতায় ঘটে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাংলার শাসনতান্ত্রিক প্রেক্ষাপট এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন এবং বাংলার শাসনতান্ত্রিক পটভূমি থেকে আমরা জানতে পারলাম যে সৃজনশীল বিষয়গুলো আমরা জানতে পারলাম। তার মধ্যে আমরা প্রথম জানতে পেরেছি যে প্রাচীনকাল থেকে ভারত উপমহাদেশের অন্যতম সমৃদ্ধ অঞ্চল ছিল বাংলা, এবং বাংলা আমরা আরও জানতে পারেছি বাংলা মুসলিম শাসনাধীনে আসে কিভাবে। আমরা জানি যে মধ্যযুগে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বাংলা জয়ের ফলে 1204 সালে তিনি এই বাংলা জয় করেন এবং এই জয়ের মাধ্যম দ্বারাই এই অঞ্চলে মুসলিম শাসনাধীনে চলে আসে। এবং আমরা এটাও জানতে পারলাম যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি অর্থাৎ কে কখন কত সালে বাংলা জয় করেন। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তুর্কি সেনাপতি ছিলেন। তিনি 1204 সালে, সেটা মধ্যযুগে, কি করেন, তিনি বাংলা জয় করেন। বাংলার শাসনতান্ত্রিক প্রেক্ষাপট এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন এবং বাংলার শাসনতান্ত্রিক পটভূমি থেকে আমরা আরও যেগুলো জানতে পেরেছি তার মধ্যে যেমন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কি তুর্কি সেনাপতি ছিলেন? হ্যাঁ, তিনি তুর্কি সেনাপতি ছিলেন। বাংলা কি দিল্লির একটি প্রদেশে পরিণত হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। কখন বাংলা দিল্লি একটি প্রদেশে পরিণত হয়? 1206 খ্রিস্টাব্দে দিল্লি প্রতিষ্ঠার পর বাংলা দিল্লির একটি প্রদেশে পরিণত হয়। তাহলে এখানে আমাদের প্রশ্ন যে কখন বাংলা দিল্লির একটি প্রদেশে পরিণত হয়? 1206 খ্রিস্টাব্দে দিল্লি সালতানাত প্রতিষ্ঠার পর বাংলা দিল্লির একটি প্রদেশে পরিণত হয়। বাংলার শাসনতান্ত্রিক প্রেক্ষাপট এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন এবং বাংলার শাসনতান্ত্রিক পটভূমি থেকে আমরাও জানতে পেরেছি বাংলায় কি দিল্লির কর্তৃত্ব সুদৃঢ় হয়েছিল? না, হয়নি। বাংলায় কখনো দিল্লির কর্তৃত্ব সুদৃঢ় হয়নি। কেন হয়নি? কারণ বিশাল দূরত্ব এবং অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণেই বাংলায় দিল্লির কর্তৃত্ব কখনোই সুদৃঢ় হয়নি। বাংলায় শাসনতান্ত্রিক প্রেক্ষাপট এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন এবং বাংলার শাসনতান্ত্রিক পটভূমি থেকে আমরা আরও জানতে পেরেছি কোন সময়ে বাংলার শাসনকর্তারা প্রায়ই দিল্লির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করতেন। কোন সময়ে বাংলার শাসনকর্তারা প্রায়ই দিল্লির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করতেন। আমরা জানি 1206 খ্রিস্টাব্দে দিল্লি সালতানাত প্রতিষ্ঠার পর বাংলা দিল্লির একটি প্রদেশে পরিণত হয়। তবে বিশাল দূরত্ব এবং অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে বাংলায় দিল্লির কর্তৃত্ব কখনো সুদৃঢ় হয়নি। এ সময় বাংলার শাসনকর্তারা প্রায়ই দিল্লির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করতেন। তাহলে বাংলার শাসনকর্তারা দিল্লির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোন সময় স্বাধীনতা ঘোষণা করতেন? যখন বাংলা দিল্লির একটি প্রদেশে পরিণত হয় এবং এটা বিশাল দূরত্ব এবং অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এই বাংলাতে দিল্লির কর্তৃত্ব কখনো সুদৃঢ় হয়নি এবং এটা সুদৃঢ় হওয়ার না কারণেই বাংলার শাসনকর্তারা কী করতেন? মাঝে মধ্যেই দিল্লির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্বাধীনতা এবং বিদ্রোহ ঘোষণা করতেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলার শাসনতান্ত্রিক প্রেক্ষাপট এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন এবং বাংলার শাসনতান্ত্রিক পটভূমি থেকে আমরা জানতে পারলাম কেন বাংলার শাসনকর্তারা প্রায়ই দিল্লির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করতেন। কেন বাংলার শাসনকর্তারা প্রায়ই দিল্লির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করতেন? বিশাল দূরত্ব, অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে বাংলায় দিল্লির কর্তৃত্ব কখনো সুদৃঢ় হয়নি। এই যে বাংলা যে দিল্লির একটি প্রদেশে পরিণত হয়, এই পরিণত হওয়ার পর বাংলা থেকে দিল্লির যে একটা বিশাল দূরত্ব এবং যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ার কারণে এই বাংলায় দিল্লির কর্তৃত্ব কখনো সুদৃঢ় হয়নি। আর এ কারণেই বাংলার শাসনকর্তারা প্রায়ই দিল্লির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করতেন। বাংলায় শাসনতান্ত্রিক প্রেক্ষাপট এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন, বাংলার শাসনতান্ত্রিক পটভূমি থেকে আমরা জানতে পেরেছি পূর্ববঙ্গে প্রথম স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন কে, কত সালে? পূর্ববঙ্গে প্রথম স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন কে, কত সালে? ফখরুদ্দিন মোবারক শাহ প্রথম পূর্ববঙ্গে স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন এবং 1338 থেকে 1350 সালের মধ্যে সেটা। পূর্ববঙ্গ দিল্লি থেকে প্রথম স্থায়ীভাবে বিচ্ছিন্ন হয় কার আমলে? পূর্ববঙ্গ দিল্লি থেকে প্রথম স্থায়ীভাবে বিচ্ছিন্ন হয় কার আমলে? ফখরুদ্দিন মোবারক শাহর আমলে পূর্ববঙ্গ দিল্লি থেকে প্রথম
স্থায়ীভাবে বিচ্ছিন্ন হয় এবং সেখানে তিনি স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন। বাংলার শাসনতান্ত্রিক প্রেক্ষাপট এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন এবং বাংলার শাসনতান্ত্রিক পটভূমি থেকে আমরা আরও জানতে পারলাম ফখরুদ্দীন মোবারক শাহকে অনুসরণ করেন কে। এই যে ফখরুদ্দীন মোবারক শাহ স্বাধীন সালতানাত প্রতিষ্ঠার প্রথম স্থায়ীভাবে পূর্ববঙ্গ থেকে দিল্লি থেকে স্থায়ীভাবে বিচ্ছিন্ন পূর্ববঙ্গে প্রথম স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন কে? ফখরুদ্দীন মোবারক শাহ। তাকে অনুসরণ করে কে? তাকে অনুসরণ করেন লক্ষ্ণৌর শামসুদ্দিন ইলিয়াস শাহ। লক্ষ্ণৌর শামসুদ্দিন ইলিয়াস শাহ ফখরুদ্দীন মোবারক শাহকে অনুসরণ করেন। আমরা আরও জানতে পারলাম লক্ষ্ণৌর শামসুদ্দিন ইলিয়াস শাহের কৃতিত্ব সময়কাল কত। এই লক্ষ্ণৌর শামসুদ্দিন ইলিয়াস শাহের কৃতিত্ব তিনি কি করেন? তিনি ফখরুদ্দীন মোবারক শাহকে অনুসরণ করেন। তার কৃতিত্ব তিনি সমগ্র বাংলার উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। সমগ্র বাংলার উপর তিনি কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন এই শামসুদ্দিন ইলিয়াস শাহ। এবং তারপর তিনি কি করেন? এখানে দিল্লির সমান্তরাল একটি স্বাধীন সালতানাত যুগের সূচনা করেন। অর্থাৎ দিল্লির সমান্তরাল একটি স্বাধীন সালতানাত যুগের সূচনা করেন। তার সময়কাল 1342 থেকে 1357। দিল্লির সমান। বাংলার শাসনতান্ত্রিক প্রেক্ষাপট এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন এবং বাংলার শাসনতান্ত্রিক পটভূমি থেকে আমরা আরেকটা জিনিস জানতে পারলাম। বাংলায় প্রতিষ্ঠিত স্বাধীন সালতানাত যুগে মোট কয়টি রাজবংশ বাংলা শাসন করেন? অর্থাৎ ফখরুদ্দীন মোবারক শাহ তিনি যখন বাংলায় স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করলেন তারপর থেকে বাংলায় মোট কয়টি রাজবংশ বাংলা শাসন করেন এবং এই স্বাধীন সালতানাত যুগ কত সময়কাল পর্যন্ত পরিব্যাপ্ত ছিল এবং এই 4টি রাজবংশের নাম ও সময়কাল কত ছিল বর্ণনা করো। বাংলায় স্বাধীন সালতানাত যুগে মোট 4টি রাজবংশ বাংলা শাসন করে এবং এই স্বাধীন সালতানাত যুগের সময়কাল পরিব্যাপ্ত ছিল 1338 থেকে 1576 সাল পর্যন্ত। নিম্নে 4টি রাজবংশের নাম ও সময়কাল উল্লেখ করা হলো। এক হলো ইলিয়াস শাহী বংশ 1342 থেকে 1314 এবং 1442 থেকে 1487। 2 হলো হাফসি বংশ 1487 থেকে 1493। 3 হচ্ছে হোসেন শাহী বংশ 1493 থেকে 1538 এবং 4 হচ্ছে কররানী বংশ 1564 থেকে 1576। এই মোট 4টি রাজবংশ দিল্লির বাংলায় স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা হওয়ার পর তারা বাংলা শাসন করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলার শাসনতান্ত্রিক প্রেক্ষাপট এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন এবং বাংলার শাসনতান্ত্রিক পটভূমি থেকে আমরা জানতে পেরেছি সম্রাট আকবর বাংলায় মুঘল শাসনের গোড়াপত্তন করেন কিভাবে। অর্থাৎ আমরা বাংলাতে মুঘল শাসনের গোড়াপত্তন করেন প্রথম কে? সম্রাট আকবর। তিনি যে এই যে বাংলায় মুঘল শাসনের গোড়াপত্তন করেন সেটা কিভাবে করেন? 1576 খ্রিস্টাব্দে রাজমহলের যুদ্ধে দাউদ খান কররানীকে পরাজিত করে সম্রাট আকবর বাংলায় মুঘল শাসনের গোড়াপত্তন করেন। তাহলে আমরা কোন যুদ্ধের কথা জানতেছি? আমরা রাজমহলের যুদ্ধে জানলাম। এই যুদ্ধে সম্রাট আকবর কাকে পরাজিত করেন? দাউদ খান কররানীকে তিনি পরাজিত করেন। তিনি পরাজিত করে কি করেন? বাংলায় মুঘল শাসনের গোড়াপত্তন করেন। সম্রাট আকবর ও দাউদ খান কররানীর মধ্যে কোন যুদ্ধ সংঘটিত হয়? রাজমহলের যুদ্ধ। তাহলে রাজমহলের যুদ্ধে সম্রাট আকবর দাউদ খান কররানীকে পরাজিত করে বাংলায় কি করেন? মুঘল শাসনের গোড়াপত্তন করেন। বাংলার শাসনতান্ত্রিক প্রেক্ষাপট এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন এবং বাংলার শাসনতান্ত্রিক পটভূমি থেকে আমরা আরও জানতে পারলাম রাজমহলের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 1576 খ্রিস্টাব্দ পর্যন্ত। আমরা ইতিপূর্বে জানিয়েছি যে বাংলায় স্বাধীন সালতানাত প্রতিষ্ঠার যুগ থেকে শুরু করে 1576 পর্যন্ত এই টাইমটা বাংলায় নবাবী যুগ ছিল এবং 4টি বংশ তখন রাজবংশ সেই বাংলা শাসন করত এবং তারপরেই মুঘল সম্রাট আকবর মুঘল শাসনের ভিত্তি স্থাপন করেন কোথায়? এই বাংলাতে। বাংলায় মুঘল কর্তৃত্ব সুদৃঢ় হয় কত খ্রিস্টাব্দে? কার আমলে? বাংলায় মুঘল কর্তৃত্ব সুদৃঢ় হয় 1610 খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে। তাহলে আমরা জানলাম ভিত্তি স্থাপন করলো কে? ভিত্তি স্থাপন করলো সম্রাট আকবর 1576 খ্রিস্টাব্দে রাজমহলের যুদ্ধে দাউদ খান কররানীকে পরাজিত করে এবং সেই ভিত্তিকে একটা শক্তিশালী পর্যায়ে নিয়ে যায় কে? কত সালে? 1610 খ্রিস্টাব্দে। কার আমলে? সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে। মুঘলরা
কিভাবে বাংলাকে তাদের অন্যতম শোভা বা প্রদেশে পরিণত করেছিল। বারো ভূঁইয়া নামে পরিচিত স্থানীয় স্বাধীনচেতা প্রভাবশালী ভূস্বামীদের প্রতিরোধকে চূড়ান্তভাবে পরাস্ত করে মুঘলরা বাংলাকে তাদের অন্যতম শোভা বা প্রদেশে পরিণত করেছিল। তাহলে এখানে আমরা আমাদের প্রশ্ন যে মুঘলরা কিভাবে বাংলাকে তাদের অন্যতম শোভা বা প্রদেশে পরিণত করেছিল। তারা কি করছিল, তারা বারো ভূঁইয়া নামে পরিচিত স্থানীয় স্বাধীনচেতা প্রভাবশালী ভূস্বামী। তাহলে বারো ভূঁইয়া কারা ছিল? তারা ছিল স্বাধীনচেতা প্রভাবশালী ভূস্বামী। তাদেরকে পরাজিত করে, তাদের প্রতিরোধকে চূড়ান্তভাবে পরাস্ত করে মুঘলরা বাংলাকে তাদের অন্যতম শোভা বা প্রদেশে পরিণত করেছিল। বাংলার শাসনতান্ত্রিক প্রেক্ষাপট এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন এবং বাংলার শাসনতান্ত্রিক পটভূমি থেকে আমরা আরও জানতে পারলাম কত খ্রিস্টাব্দ পর্যন্ত শোভা হিসেবে বাংলায় মুঘল কর্তৃত্ব ছিল। অর্থাৎ বাংলায় মুঘল কর্তৃত্ব কত খ্রিস্টাব্দ পর্যন্ত সুদূরে ছিল। 18 শতকের প্রথম দশক পর্যন্ত শোভা বা প্রদেশ হিসেবে বাংলায় মুঘল কর্তৃত্ব সুদূরে ছিল। বাংলায় মুঘল নিয়ন্ত্রণের অবসান ঘটে কিভাবে? 1716 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খান বাংলায় সুবাদার নিযুক্ত হলে এখানে মুঘল নিয়ন্ত্রণের অবসান ঘটে। তাহলে মুর্শিদ কুলি খান যখন বাংলাতে সুবাদার নিযুক্ত হলেন 1716 খ্রিস্টাব্দে, তারপর থেকে এখানে মুঘল নিয়ন্ত্রণের অবসান ঘটতে শুরু করে। বাংলার ইতিহাসে কার শাসনামল নবাবী যুগ নামে পরিচিত? কার শাসনামল বাংলার ইতিহাসে নবাবী যুগ নামে পরিচিত? মুর্শিদ কুলি খানের শাসনামল বাংলার ইতিহাসে নবাবী যুগ নামে পরিচিত। বাংলার শাসনতান্ত্রিক প্রেক্ষাপট এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন এবং বাংলার শাসনতান্ত্রিক পটভূমি থেকে আমরা আরও জানলাম বাংলার কোন সময়ের সমৃদ্ধিকে অনেকেই ইউরোপের উন্নত দেশের সাথে তুলনা করেন। বাংলার নবাবী যুগের সমৃদ্ধিকে অনেকেই ইউরোপের উন্নত দেশের সাথে তুলনা করেন। কোন যুগে ইউরোপীয় বণিকদের বাংলার সম্পদের প্রতি লভাতুর দৃষ্টি পড়ে? নবাবী যুগে। এই নবাবী যুগেই বাংলার সম্পদের প্রতি লোভের দৃষ্টি পড়ে, ঈর্ষার দৃষ্টি পড়ে এই ইউরোপীয় বণিকদের। ভারতে বাণিজ্য করার জন্য ইউরোপে গঠিত কয়েকটি কোম্পানির নাম লেখো। এই ভারতবর্ষে বাণিজ্য করতে এসেছে এরকম ইউরোপীয় কয়েকটি কোম্পানির নাম, যেমন এক হলো পর্তুগিজ, দুই হলো ডেনমার্ক, তিন হলো ওলন্দাজ, চার ফরাসি, পাঁচ হলো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বাংলার শাসনতান্ত্রিক প্রেক্ষাপট এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন এবং বাংলার শাসনতান্ত্রিক পটভূমি থেকে আমরা জানলাম ভারতে বাণিজ্য করার জন্য ইউরোপে গঠিত কোম্পানিগুলো কি পরস্পর প্রতিদ্বন্দ্বীমূলক ছিলেন? হ্যাঁ, অবশ্যই পরস্পর প্রতিদ্বন্দ্বীমূলক ছিলেন। এই বর্ষে বাণিজ্য করার জন্য ইউরোপে যে অসংখ্য কোম্পানি গঠিত হয়েছে তারা একে অপরের প্রতি ছিলেন প্রতিদ্বন্দ্বীমূলক। ভারতে বাণিজ্য করার জন্য ইউরোপে গঠিত কোম্পানিগুলোর মধ্যে কোন কোম্পানি, যতগুলো কোম্পানি গঠিত হয়েছিল তার মধ্যে কোন কোম্পানি শুধুমাত্র বাংলার অর্থনৈতিক ক্ষেত্রেই প্রভাব বিস্তার করেননি, শাসকদের অন্তর্কন্দল ও প্রাসাদ ষড়যন্ত্রের সুযোগে রাজনৈতিক ক্ষেত্রেও নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণকারী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন? অর্থাৎ এতগুলো ইউরোপীয় কোম্পানি ছিল, তাদের মধ্যে কোন কোম্পানিটা বাংলার ভাগ্য নিয়ন্ত্রণকারী শক্তি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন? তারা অর্থনৈতিক ক্ষেত্রে তো প্রভাব বিস্তার করেনি, পাশাপাশি তারা কি করলেন? রাজনৈতিক ক্ষেত্রেও প্রভাব বিস্তার করলেন এবং নিজেদেরকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে তারা ভারতবর্ষের ভাগ্য নিয়ন্ত্রণকারী শক্তি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। সেই কোম্পানির নাম কি? সেই কোম্পানির নাম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বাংলার শাসনতান্ত্রিক প্রেক্ষাপট এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন, বাংলার শাসনতান্ত্রিক পটভূমি, সেখান থেকে আমরা বাণিজ্য গোষ্ঠী কুচক্রী ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বাংলা তথা ভারতে তাদের ঔপনিবেশিক শাসনের ভিত্তি রচনা করেন। এই যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যাদেরকে বলা হয় বাণিজ্য গোষ্ঠী এবং এই যে কুচক্রী এই কোম্পানি কিভাবে বাংলা তথা হোলি ভারতবর্ষে সমগ্র ভারতবর্ষে তাদের ঔপনিবেশিক শাসনের ভিত্তি রচনা করেন। ব্রিটিশ এই বাণিজ্য গোষ্ঠী কুচক্রী দেশীয় অভিজাত শক্তির সহায়তায় 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে বাংলা তথা ভারতে তাদের ঔপনিবেশিক শাসনের ভিত্তি রচনা করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বাংলার দেওয়ানি বা রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করেন? 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে নবাব মীর কাসিম এবং তার মিত্রদের বাহিনীকে পরাজিত করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি বা রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করেন। এখানে তাহলে কি হয়? এইখানে আপনার হলো তারা বাংলার দেওয়ানি বা রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করেন বক্সারের যুদ্ধে 1764 খ্রিস্টাব্দে সংঘটিত মীর কাসিমকে পরাজিত করার মধ্য দিয়ে।
বাংলার শাসনতান্ত্রিক প্রেক্ষাপট এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন। বাংলার শাসনতান্ত্রিক পটভূমি থেকে আমরা জানলাম ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে কতদিন? 100 বছর। কারণ আমরা জানি মোট 3টি পর্যায়ে ভারত উপমহাদেশ ব্রিটিশরা শাসন করেছে। তার মধ্যে প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দ্বিতীয়ত ব্রিটিশ রাজশাসন, রানী এলিজাবেথ নিজে, এবং তৃতীয়ত মোট 3টি পর্যায়ে তার মধ্যে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তারা শাসন করেছে 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেটা এই কোম্পানির শাসন ডিরেক্ট ছিল। ভারতবর্ষে কোম্পানি শাসনের অবসান ঘটে কবে? 1857 সালের আলোড়ন তোলা সিপাহী বিদ্রোহের পর কোম্পানি শাসনের অবসান ঘটে। অর্থাৎ কোম্পানি শাসনের অবসান ঘটে 1857 সালে সিপাহী বিদ্রোহের পর। ভারতবর্ষের সিপাহী বিদ্রোহের কত সালে? 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়। বাংলার শাসনতান্ত্রিক প্রেক্ষাপট এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন এবং বাংলার শাসনতান্ত্রিক পটভূমি জানলাম। কোন বিদ্রোহের পর ভারতবর্ষে কোম্পানি শাসন অবসান ঘটে? সিপাহী বিদ্রোহের পর ভারতবর্ষে কোম্পানি শাসন অবসান ঘটে। ভারতে ব্রিটেনের প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসন শুরু হয় কবে থেকে? ব্রিটেনের প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসন শুরু হয় কবে থেকে? ধীরে ধীরে ছলে বলে কৌশলে ব্রিটিশরা ভারতের বিশাল অংশ তাদের নিয়ন্ত্রণে আনে। এদেশে কোম্পানি শাসন চলে দীর্ঘ প্রায় 100 বছর। 1857 সালের আলোড়ন তোলা সিপাহী বিদ্রোহের পরে কোম্পানি শাসনের অবসান ঘটে, শুরু হয় ব্রিটেনের প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসন। অর্থাৎ এতদিন ছিল কোম্পানির মাধ্যম দ্বারা শাসন, এবং সিপাহী বিদ্রোহের পরে 1857 সালের সরাসরি কি হয়? ব্রিটেনের প্রত্যক্ষ ঔপনিবেশিক, পরোক্ষ ছিল আগে, পরে প্রত্যক্ষ শুরু হয়। বাংলার শাসনতান্ত্রিক প্রেক্ষাপট এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন এবং বাংলার শাসনতান্ত্রিক পটভূমি থেকে আমরা জানলাম ব্রিটেনের প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসনের শুরু এবং শেষ লেখক। ব্রিটেনের প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসন শুরু হয় ব্রিটেনের প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসন শুরু হয় 1857 সালের আলোড়ন তোলা সিপাহী বিদ্রোহের পর। এ শাসন চলে 1947 সাল পর্যন্ত। অর্থাৎ কোম্পানির শাসন চলে তোমার হলো 100 বছর, সেটা 1857 সাল পর্যন্ত, এবং তারপরে শুরু হয় তোমার হলো প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসন। 1857 পর থেকে শাসন শুরু হয়, সেটা চলে 1947 সাল পর্যন্ত। ইংরেজদের শাসন শোষণের বিরুদ্ধে ভারতীয়দের প্রথম সংগঠিত প্রতিরোধ কোনটি? সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ ছিল এমন একটা বিদ্রোহ যেটা প্রথম ইংরেজদের বিরুদ্ধে ভারতীয়রা সুসংগঠিত হয়েছিলেন। সিপাহী বিদ্রোহ কি সফল হয়েছিল নাকি ব্যর্থ হয়েছিল? ব্যর্থ হয়েছিল। ব্রিটিশরা কত সালে তাদের ঔপনিবেশিক শাসন অবসান ঘটাতে বাধ্য হয়? 1947 সালে ব্রিটিশরা তাদের ঔপনিবেশিক শাসনের অবসান ঘটাতে বাধ্য হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানব ইস্ট ইন্ডিয়া কোম্পানির গঠন এবং বাংলায় আগমন ও কর্তৃত্ব বিচার সম্পর্কে। ভারতবর্ষে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে বিভিন্ন বিদেশি বাণিজ্য গোষ্ঠী আগমন শুরু হয় মূলত 17 শতকের শুরু থেকে। অর্থাৎ 17 শতকের শুরুর দিকে বিভিন্ন বিদেশি বাণিজ্য গোষ্ঠীর আগমন শুরু হয়। এই ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে তাদের আগমন ঘটে। তবে ইউরোপের নৌ অভিযাত্রীদের সমুদ্রপথ আবিষ্কারের সূত্রে ইউরোপীয় বণিকদের ভারত তথা প্রাচ্যে আগমন শুরু হয় 15 শতকের শেষ দিক থেকেই। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপীয়রা তারা 15 শতকের শেষ দিকেই ভারতবর্ষে আগমন করেন। কোন কারণে? এই নৌ অবযাত্রীদের সমুদ্রপথ আবিষ্কারের সূত্রে। নৌ অবযাত্রীদের সমুদ্রপথ আবিষ্কারের সূত্রে ইউরোপীয় বণিকগণ ভারত তথা প্রাচ্যে আগমন শুরু করে 15 শতকের শেষ দিকে, আর সার্বিকভাবে শুরু হয় 17 শতকের শুরুর দিকে। এক্ষেত্রে পর্তুগিজরা পথ প্রদর্শকের ভূমিকা পালন করে। তাদের অনুসরণ করেন ইংরেজরা প্রাচ্যে আসে, পর্তুগিজদের অনুসরণ করে ইংরেজরা প্রাচ্যে। তাহলে ভারতবর্ষে প্রথম আসে পর্তুগিজরা, এবং এই পর্তুগিজদের ফলো করেন ইংরেজরা, তারপরে পর্যায়ক্রমে অন্যান্যরা আসে। ইংল্যান্ডের একদল বণিক ভারতের সাথে বাণিজ্য করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি বাণিজ্য সংঘ গঠন করেন। ইংল্যান্ডের একদল বণিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি কোম্পানি গঠন করেন, বাণিজ্য সংঘ গঠন করেন ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য। 1600 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ এ কোম্পানিকে প্রাচ্যে বাণিজ্য পরিচালনা করার জন্য রাজকীয় সনদ প্রদান করে। অর্থাৎ ইংল্যান্ডে যে একটি বাণিজ্য সংঘ গঠিত হয়
ভারতবর্ষের সাথে তথা প্রাচ্যের সাথে বাণিজ্য করার জন্য সেই সেই কোম্পানিকে বাণিজ্য পরিচালনা করার জন্য রাজকীয় সনদ প্রদান করেন 1600 খ্রিস্টাব্দে প্রথমকে ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1612 খ্রিস্টাব্দে, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যাকে সনদ প্রদান করা হয় 1612 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিম উপকূলে গুজরাটের সুরাটে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেন। পূর্ব ভারতে অবস্থিত বাংলার বাণিজ্যে তারা পুরোপুরি সম্পৃক্ত হয় এর বেশ পরে 1651 খ্রিস্টাব্দে। অর্থাৎ তারা প্রথমে কোথায় আসেন? পশ্চিম উপকূলে, ভারতের পশ্চিম উপকূলে গুজরাটের সুরাটে, এই গুজরাটের সুরাটে এসে প্রথম তারা বাণিজ্য কুঠি স্থাপন করেন এবং তারপরে তারা পশ্চিম উপকূল থেকে, ভারতের পশ্চিম উপকূল থেকে পূর্ব ভারতের দিকে আসেন এবং বাংলায়, পূর্ব ভারত অর্থাৎ বাংলায় তারা বাণিজ্য করতে আসেন অনেক পরে, 1612 সালের পর, অনেক পরে 1651 সালের দিকে তারা আসেন। সে বছরই ইংরেজরা বাংলার তখনকার বাণিজ্য কেন্দ্র হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপন করেন। তারা এসে কি করেন? এই ব্রিটিশরা যখন বাংলাতে আসেন, বাংলাতে আসার আগের থেকেই এই হুগলিটা ছিল একটা বাণিজ্য কেন্দ্র। তারা এখানে এসে আর একটা বাণিজ্য কুঠি স্থাপন করেন। এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার সুবাদার শাহ সুজার কাছ থেকে প্রাপ্ত একটি নিশানের বলে, রাজকীয় আদেশ বলে। এরপর কি করলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার সুবাদার শাহ সুজার কাছ থেকে প্রাপ্ত একটি নিশানের বলে, অর্থাৎ রাজকীয় আদেশ বলে, বার্ষিক মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় বিনা শুল্কে ব্যবসার অনুমতি লাভ করে। তাহলে তারা প্রথমে আসে 1612 খ্রিস্টাব্দে গুজরাটের সুরাটে, তারপর ওখান থেকে তারা অনেক দিন পরে 1651 খ্রিস্টাব্দে পূর্ব ভারতের হুগলিতে আসেন। এসে তিনি কি করেন? সেখানে এসে বাণিজ্য কুঠি স্থাপন করেন। তারপরে তারা হুগলি থেকে কি করলেন? এই ইস্ট ইন্ডিয়ান কোম্পানি কি করলেন? সুবাদার সুজার কাছ থেকে একটি আদেশ নিয়ে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় বিনা শুল্কে ব্যবসা করার অনুমতি লাভ করেন। 1657 খ্রিস্টাব্দে কোম্পানি বাংলায় একটি স্বাধীন বাণিজ্য এজেন্সি প্রতিষ্ঠা করেন। তারপর কি করলেন? 1657 খ্রিস্টাব্দে কোম্পানি বাংলায় একটি স্বাধীন বাণিজ্য এজেন্সি স্থাপন করেন। 1660 খ্রিস্টাব্দে ইংরেজরা বাংলায় বাণিজ্য আরও সম্প্রসারণ উদ্যোগ হয় এবং 1660 খ্রিস্টাব্দে তারা কি করেন? বাংলাতে বাণিজ্য সম্প্রসারণে আরও উদ্যোগী হন তারা। এ নিয়ে মুঘল সুবাদার শায়েস্তা খানের সাথে তাদের সংঘর্ষ বাধে। অর্থাৎ যে শায়েস্তা খানের সাথে সংঘর্ষ বাধে কার সাথে? ইংরেজদের বাধে। কী নিয়ে বাধে? এই তোমার হলো এই বাংলায় যে বাণিজ্য সম্প্রসারণ ঘটাচ্ছে তারা, বাংলায় যে ধীরে ধীরে এজেন্সি, বিভিন্ন রকমের সংঘ তারা প্রতিষ্ঠা করতেছিলেন এবং তারা বিভিন্ন যে সুবিধা নিচ্ছিলেন, এই সুবিধার অগ্রগতিতে তারা কি করলেন? এ নিয়ে এই মুঘল সুবাদার শায়েস্তা খানের সাথে তাদের একটা সংঘর্ষ বাধে। 4 বছর সংঘাত চলার পর কোম্পানি কি করেন? মুঘলদের কাছে নথি স্বীকার করেন। 1686 থেকে 1690 এই 4 বছর সংঘাত চলার পর কি করলেন? কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘলদের কাছে নথি স্বীকার করলেন। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে যে তাদের অগ্রগতি, ধীরে ধীরে যে তাদের একটা বিস্তারের জাল, ঔপনিবেশিক শাসন হিসেবে, সেটা তারা কি করছিলেন? তারা কিন্তু মুঘলদের কাছে নথি স্বীকার করছিলেন এই মুঘল সুবাদার শায়েস্তা খানের কাছে। মুঘল সম্রাট আওরঙ্গজেবের কাছে ক্ষমা প্রার্থনা করে তারা পুনরায় বাণিজ্য করার অনুমতি লাভ করেন। তারা মুঘলদের কাছে পরাজিত হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তারা মুঘল সম্রাট আওরঙ্গজেবের কাছে ক্ষমা প্রার্থনা করে পুনরায় বাণিজ্য করার অধিকার তারা লাভ করেন। ইংরেজরা বাংলায় ভাগীরথী নদীর তীরে তারা কি করলেন? তখন এই ক্ষমাপ্রাপ্ত হওয়ার পরে বাংলায় ভাগীরথী নদীর তীরে কলকাতা, সোথানটি ও গোবিন্দপুর নামে 3টি গ্রাম কিনল। তখন তারা এই বাংলায় এসে বাংলার ভাগীরথী নদীর তীরে কলিকাতা, সোথানটি ও গোবিন্দপুর নামে 3টি গ্রাম কিনল। সুবাদার ইব্রাহিম খান কোম্পানিকে সোথানটিতে বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি দেন। তখন সুবাদার ইব্রাহিম খান কি করলেন? তিনি
এই সোতানটিতে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেন। কালক্রমে এই গ্রাম তিনটি তৎকালীন প্রাচ্যের বৃহত্তম নগরী কলকাতা মহানগরে পরিণত হয় এবং ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানীর মর্যাদা লাভ করেন। অর্থাৎ আমরা জানি যে ভারতবর্ষের ব্রিটিশদের রাজনৈতিক রাজধানী ছিল কোনটা? এই কলকাতা। ধীরে ধীরে সেটা হয়। সুবাদার ইব্রাহিমের শাসনকালেই শোভা সিংহ ও রহিম খানের বিদ্রোহের সূত্রে নিজেদের নিরাপত্তার অজুহাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সোতানটিতে ফোর্ট উইলিয়াম নামে একটি সুরক্ষিত দুর্গ নির্মাণ করেন। এই সোতানটিতেই বাণিজ্য কুঠি নির্মাণ করার অনুমতি পান এবং এখানে যখন বিদ্রোহ হলেন শোভাদার ইব্রাহিম খানের শাসনামলে তিনি অনুমতি দিলেন এবং তার আমলে যখন শোভা সিংহ ও রহিম খানের বিদ্রোহ ঘোষণা করেন সেইটার অজুহাত দেখে কী করলেন ইংরেজরা নিজেদের নিরাপত্তার অজুহাতে এই সোতানটিতে ফোর্ট উইলিয়াম নামে একটি সুরক্ষিত দুর্গ নির্মাণ করেন। ইংরেজদের নিরাপত্তা দেওয়া ছাড়াও এ দুর্গ পরবর্তী সময়ে তাদের রাজনৈতিক তৎপরতা ছিল। তাদের উদ্দেশ্য নিরাপত্তা, কিন্তু এই সুরক্ষিত দুর্গটি একসময় পরবর্তীতে রাজনৈতিক তৎপরতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। বাংলা তথা ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের অভিযাত্রায় পরবর্তী সাফল্য অর্জিত হয় 1717 খ্রিস্টাব্দে। এই যে ধীরে ধীরে বাংলাতে প্রবেশ, এই প্রবেশের সবচেয়ে বেশি এবং মানে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ যে বিস্তারের অভিযাত্রায় সাফল্য লাভ করেন 1717 খ্রিস্টাব্দে। সে বছর তারা ব্যবসা বাণিজ্যের জন্য মুঘল সম্রাট ফররুখশিয়ারের ফরমান পত্র লাভ করেন। তাহলে আওরঙ্গজেবের কাছ থেকে তারা কি করলেন? অনুমতি নিলেন। নেওয়ার পরে তারা ধীরে ধীরে অনেক দূর গেলেন এবং তারা 1717 খ্রিস্টাব্দে আরেকটা কাজ করলেন। তারা কি করলেন? মুঘল সম্রাট ফররুখশিয়ারের ফরমান বা অনুমতিপত্র লাভ করলেন ব্যবসা বাণিজ্যের জন্য। এর বদৌলতে কোম্পানি বাণিজ্যিক সুবিধার পাশাপাশি রাজনৈতিক কর্তৃত্ব বিস্তারের সুযোগ পায়। অর্থাৎ তারা শুধু বাণিজ্যই করেননি, এই মুঘল সম্রাটদের পৃষ্ঠপোষকতায়, তাদের সহায়তায়, তাদের অনুমতি ক্রমে তারা এই বাণিজ্যের পাশাপাশি রাজনৈতিক কর্তৃত্ব বিস্তারের সুযোগ পায়। তারা বাংলার আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগে কৌশলের রাজনৈতিক তৎপরতা শুরু করেন। অর্থাৎ বাংলার যে একটা রাজনৈতিক অস্থিরতা ছিল, এই সুযোগে তারা কী করলেন? রাজনৈতিক তৎপরতা শুরু করলেন বাংলার মাঝে। শুরুতে রাজনৈতিক অভিলাষ না থাকলেও তাদের শুরুটা কিন্তু পুরোটা ছিল ব্যবসায়িক। পরবর্তীতে কী হলেন? রাজনৈতিক অভিলাষও তাদের মধ্যে এসে গেল। শুরুতে রাজনৈতিক অভিলাষ না থাকলেও নবাব আলীবর্দী খানের আমল থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার ক্ষমতা দখলের স্বপ্ন দেখতে শুরু করে। নবাব আলীবর্দী খানের আমল থেকেই তারা কী করলেন? বাংলার ক্ষমতা দখলের স্বপ্ন দেখতে শুরু করলেন। আলীবর্দী খান কৌশলে কোম্পানির এই উচ্চাবিলাস নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হলেও তার উত্তরসূরি তরুণ নবাব ও অনভিজ্ঞ নবাব সিরাজউদ্দৌলা তা করতে পারেননি। আলীবর্দী খান এটা বুঝতে পেরে তিনি কী করলেন? কোম্পানির এই উচ্চবিলাসকে তিনি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিলেন, কিন্তু তার যে উত্তরসূরি ছিল আলীবর্দী খানের তরুণ রাজ্য শাসন সম্পর্কে অনভিজ্ঞ নবাব সিরাজউদ্দৌলা কিন্তু তা রক্ষা করতে পারেননি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির গঠন এবং বাংলায় আগমন ও কর্তৃত্ব বিস্তার সম্পর্কে আমরা এখান থেকে আমরা কয়েকটি সৃজনশীল প্রশ্ন করতে পারি এবং এটা যদি আমরা অ্যানালাইসিস গবেষণা করি, এখান থেকে আমরা অনেকগুলো প্রশ্ন তৈরি করতে পারবো। তার মধ্যে যেমন আমরা একটা প্রশ্ন দিয়ে শুরু করি, ভারতবর্ষে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে বিভিন্ন বিদেশি বাণিজ্য গোষ্ঠীর আগমন শুরু হয় মূলত কত শতকের শুরুর দিকে? অর্থাৎ বিভিন্ন যে বাণিজ্য গোষ্ঠী ছিল তারা যে ভারতবর্ষের উদ্দেশ্যে ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে যে তারা আগমন শুরু করে, এটা শুরু হয় মূলত 17 শতকের শুরুর দিক থেকে। ইউরোপীয় বণিকদের ভারত তথা প্রাচ্যে আগমন শুরু হয় কখন? কিন্তু ইউরোপীয় বণিকরা এরা কি সমুদ্রবিদ্যাতে তারা পারদর্শী ছিলেন। সমুদ্রপথ আবিষ্কারের সূত্রে তারা কি করলেন? তাদের প্রাচ্যে আগমন ঘটেছিল 15 শতকের শেষ দিক থেকেই। ইস্ট ইন্ডিয়া কোম্পানির গঠন এবং বাংলায় আগমন ও কর্তৃত্ব বিস্তার থেকে আমরা আরও জানতে পারলাম সমুদ্রপথ আবিষ্কারের সূত্র কারা আবিষ্কার করেছিলেন? সমুদ্রপথ আবিষ্কারের সূত্র আবিষ্কার করেছিলেন ইউরোপের নৌ অভিযাত্রীরা। বিদেশি বাণিজ্য গোষ্ঠীর ভারতবর্ষে নৌপথে আগমনের ক্ষেত্রে পথ প্রদর্শকের ভূমিকা পালন করছে কারা? পর্তুগিজরা। যত বিদেশি শক্তি ভারতবর্ষে বাণিজ্য করতে আগমন করছেন তাদের এই আগমনের পথ প্রদর্শক ছিল পর্তুগিজরা। কাদের অনুসরণ করে ইংরেজরা প্রাচ্য তথা ভারতবর্ষে আসেন? পর্তুগিজদের অনুসরণ করে ইংরেজরা
প্রাচ্য তথা ভারত। ইস্ট ইন্ডিয়া কোম্পানির গঠন এবং বাংলায় আগমন ও কর্তৃত্ব বিস্তার থেকে আমরা আরও জানলাম কারা ভারতের সাথে বাণিজ্য করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি বাণিজ্য সংঘ গঠন করে। ইংল্যান্ডের একদল বণিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি বাণিজ্য সংঘ প্রতিষ্ঠা করেন কারা? ইংল্যান্ডের একদল বণিক। কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রাচ্যে বাণিজ্য পরিচালনার জন্য রাজকীয় সনদ প্রদান করা হয় এবং কে করে? 1600 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রাচ্যে বাণিজ্য পরিচালনা করার জন্য রাজকীয় সনদ প্রদান করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির গঠন, বাংলায় আগমন ও কর্তৃত্ব বিচার। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কোথায় কখন সর্বপ্রথম বাণিজ্য ঘাঁটি স্থাপন করেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের কোথায় কখন সর্বপ্রথম বাণিজ্য ঘাঁটি স্থাপন করেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1612 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিম উপকূলে গুজরাটের সোরাটে প্রথম বাণিজ্য ঘাঁটি স্থাপন করেন। পূর্ব ভারতে অবস্থিত বাংলার বাণিজ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরোপুরি সম্পৃক্ত হয় কবে? অর্থাৎ পূর্ব বাংলাতে বাংলা যে বাণিজ্য কেন্দ্র ছিল সেখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরোপুরি সম্পৃক্ত হয় 1651 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে ইংরেজরা বাংলার প্রসিদ্ধ বাণিজ্য কেন্দ্র হুগলিতে বাণিজ্য ঘাঁটি স্থাপন করেন? 1651 খ্রিস্টাব্দে এই হুগলিতে বাংলার যে প্রসিদ্ধ বাণিজ্য কেন্দ্র ছিল এখানে তারা এসে বাণিজ্য ঘাঁটি স্থাপন করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন এবং বাংলায় আগমন ও কর্তৃত্ব বিচার। ইংরেজরা কার কাছ থেকে কত টাকার বিনিময়ে বাংলায় বিনা শুল্কে ব্যবসার অনুমতি লাভ করে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার সুবাদার শাহ সুজার কাছ থেকে প্রাপ্ত একটি নিশানের বলে অর্থাৎ রাজকীয় আদেশের বলে বার্ষিক মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় বিনা শুল্কে ব্যবসার অনুমতি লাভ করেন। তাহলে ইংরেজরা কার কাছ থেকে? বাংলার সুবাদার শাহ সুজার কাছ থেকে একটি রাজকীয় আদেশ বলে কত টাকার বিনিময়ে? 3000 টাকার বিনিময়ে কি করলেন? বিনা শুল্কে ব্যবসার অনুমতি লাভ করলেন। কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় একটি স্বাধীন বাণিজ্য এজেন্সি প্রতিষ্ঠা করেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বাংলায় একটি স্বাধীন বাণিজ্য এজেন্সি প্রতিষ্ঠা করেন? 1657 খ্রিস্টাব্দে। কত সালে ইংরেজরা বাংলায় বাণিজ্য আরও সম্প্রসারণের উদ্যোগী হন? 1660 সালে। মুঘল সুবাদার শায়েস্তা খানের সাথে ইংরেজদের সংঘর্ষ বাধে কেন? মুঘল সুবাদার শায়েস্তা খানের সাথে ইংরেজদের সংঘর্ষ বাধে কেন? 1657 খ্রিস্টাব্দে কোম্পানি বাংলায় একটি স্বাধীন বাণিজ্য এজেন্সি প্রতিষ্ঠা করেন এবং 1660 খ্রিস্টাব্দে ইংরেজরা বাংলায় বাণিজ্য আরও সম্প্রসারণের উদ্যোগী হয়। এ নিয়ে মুঘল সুবাদার শায়েস্তা খানের সাথে তাদের সংঘর্ষ বাধে। অর্থাৎ বাংলায় ইস্ট ইন্ডিয়া বা ইংরেজদের বাণিজ্য সম্প্রসারণের ইস্যু নিয়ে ব্যাপার নিয়ে মুঘল সুবাদার শায়েস্তা খানের সাথে তাদের সংঘর্ষ বাধে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির গঠন এবং বাংলায় আগমন ও কর্তৃত্ব বিস্তার। মুঘল সুবাদার শায়েস্তা খানের সাথে ইংরেজদের সংঘর্ষ চলে কত বছর এবং এ সংঘর্ষে জয়ী হয় কে? 1660 খ্রিস্টাব্দে ইংরেজরা বাংলায় বাণিজ্যে আরও সম্প্রসারণের উদ্যোগী হয়। এ নিয়ে মুঘল সুবাদার শায়েস্তা খানের সাথে তাদের সংঘর্ষ বাধে এবং 4 বছর সংঘাত চলার পর কোম্পানি মুঘলদের কাছে নথি স্বীকার করে। 1686 থেকে 1690 এই 4 বছর সংঘর্ষ চলে এবং এই সংঘর্ষে ইংরেজরা মুঘলদের কাছে নথি স্বীকার করে। ইংরেজরা কোন মুঘল সম্রাটের কাছে ক্ষমা প্রার্থনা করে পুনরায় বাণিজ্য করার অধিকার লাভ করে? ইংরেজরা কোন মুঘল সম্রাটের কাছে ক্ষমা প্রার্থনা করে পুনরায় বাণিজ্য করার অধিকার লাভ করেন? মুঘল সম্রাট আওরঙ্গজেবের কাছে তারা ক্ষমা প্রার্থনা করে। কিভাবে তৎকালীন প্রাচ্যের নগরী কলকাতা বৃহত্তম মহানগরে পরিণত হয় এবং ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী মর্যাদা লাভ করে? অর্থাৎ কলকাতা কিভাবে একটা বৃহৎ সাম্রাজ্যে পরিণত হয় এবং সেটা ব্রিটিশদের একটি রাজনৈতিক রাজধানী মর্যাদা লাভ করে। ইংরেজরা বাংলায় ভাগীরথী নদীর তীরে কলকাতা, সোতানটি ও গোবিন্দপুর নামে 3টি গ্রাম কিনেছিল। সুবাদার ইব্রাহিম খাঁ কোম্পানিকে সোতানটিতে বাণিজ্য ঘাঁটি নির্মাণের অনুমতি দেন। এই ইব্রাহিম খান তিনি কী করলেন? কোম্পানিকে সোতানটিতে একটি বাণিজ্য ঘাঁটি নির্মাণের অনুমতি দেন। কালক্রমে এই গ্রাম 3টি তৎকালীন প্রাচ্যের বৃহত্তম নগরী কলকাতা মহানগর পরিণত হয় এবং ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী মর্যাদা লাভ করে। কার শাসনামলে কোন অজুহাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সোতানটিতে ফোর্ট উইলিয়াম নামে একটি সুরক্ষিত দুর্গ নির্মাণ করে? কার শাসন আমলে কোন অজুহাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সোতানটিতে ফোর্ট উইলিয়াম নামে একটি সুরক্ষিত দুর্গ নির্মাণ করে? সুবাদার ইব্রাহিমের শাসনকালেই
এই ইব্রাহিম যে তিনি অনুমতি দেন, ইব্রাহিম সুবাদার ইব্রাহিম খান তিনি অনুমতি দেন সুতানটিতে একটি দুর্গ নির্মাণ করার জন্য। তিনি জীবিত থাকা অবস্থায়, অর্থাৎ তিনি শাসনকালে থাকা অবস্থায় শোভা সিংহ এবং রহিম খানের বিদ্রোহের মধ্যে একটা বিদ্রোহ হয়। এই বিদ্রোহের সূত্র ধরে ইংরেজরা নিজেদের নিরাপত্তার অজুহাত দেখিয়ে কী করলেন, সুতানটিতে ফোর্ট উইলিয়াম নামে একটি সুরক্ষিত দুর্গ তারা নির্মাণ করলেন। ইংরেজদের নিরাপত্তা ও রাজনৈতিক তৎপরতার কেন্দ্রে পরিণত হয়েছিল কোন দুর্গ? এটা শুধু একটি সুরক্ষিত ও নিরাপত্তাদার দুর্গেই পরিণত হননি, এটা রাজনৈতিক তৎপরতার একটি কেন্দ্রে পরিণত হয়েছিল এই ফোর্ট উইলিয়াম দুর্গ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির গঠন এবং বাংলায় আগমন ও কর্তৃত্ব বিচার। কোন বছর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের মুঘল সম্রাট ফররুখশিয়ারের ফরমান লাভ করেন এবং এর ফলে কী কী ফলাফল ইংরেজরা লাভ করে? ভারতের মুঘল সম্রাট ফররুখশিয়ারের ফরমান লাভ করেন কোন বছর? বাংলা তথা ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আধিপত্য বিস্তারের অভিযাত্রায় পরবর্তী সাফল্য অর্জিত হয় 1717 খ্রিস্টাব্দে। সে বছর তারা ব্যবসা বাণিজ্যের জন্য মুঘল সম্রাট ফররুখশিয়ারের অনুমতিপত্র লাভ করেন। 1717 খ্রিস্টাব্দে তিনি এই বছরে ফররুখশিয়ারের অনুমতিপত্র লাভ করেন ব্যবসা বাণিজ্য করার জন্য এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এর বদৌলতে কোম্পানি বাণিজ্যিক সুবিধার পাশাপাশি রাজনৈতিক কর্তৃত্ব বিস্তারের সুযোগ পায়। তারা বাংলার অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার সুযোগে কৌশলে রাজনৈতিক তৎপরতা শুরু করেন। অর্থাৎ 1717 খ্রিস্টাব্দের যে অনুমতিপত্র ফররুখশিয়ারের, তারপর থেকেই তারা বাণিজ্য উইথ রাজনৈতিক ক্ষমতা অর্জন করেন এবং তারা এই বাংলার রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগে সেখানে তারা কর্তৃত্ব স্থাপন করতে সক্ষম হয়। কোন আমল থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় ক্ষমতা দখলের স্বপ্ন দেখতে শুরু করেন এবং তাদের এই স্বপ্ন কি সত্য হয়েছিল? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় ক্ষমতা দখলের স্বপ্ন দেখতে শুরু করছিল কোন আমল থেকে এবং তাদের এই স্বপ্ন কি সত্য হয়েছিল? শুরুতে রাজনৈতিক অভিলাষ না থাকলেও নবাব আলীবর্দী খানের আমল থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার ক্ষমতা দখলের স্বপ্ন দেখতে শুরু করে। আলীবর্দী খান কৌশলে কোম্পানির এই উচ্চবিলাস নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হলেও তার উত্তরসূরি তরুণ অনভিজ্ঞ নবাব সিরাজউদ্দৌলা তা পারেননি, বিদায় ইংরেজদের স্বপ্ন সত্য হয়েছিল। ইংরেজদের এই স্বপ্ন সত্য হয়েছিল কারণ আলীবর্দী খানের পরে যে শাসক নবাব সিরাজউদ্দৌলা ছিলেন, তিনি ছিলেন বয়সে ছোট, তরুণ এবং অনভিজ্ঞ শাসক, যার কারণে ইংরেজদের স্বপ্ন সত্য হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটি অতিরিক্ত বিষয় নিয়ে আমরা জানব। বাণিজ্য কুঠি বলতে ভারতে আগত ইউরোপীয় কোম্পানিগুলোর ব্যবসায়িক কেন্দ্রকে বোঝায়। এখানে বলা হয়েছে যে বাণিজ্য কুঠি বলতে কী বোঝো? বাণিজ্য কুঠি বলতে বোঝায় যে ভারতে আগত ইউরোপীয় কোম্পানিগুলোর যে ব্যবসায়িক কেন্দ্র যেটা ছিল সেটাই বাণিজ্য কুঠি। এদের মধ্যে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে পর্তুগিজরা। এই বাণিজ্য কুঠি প্রথম স্থাপন করে পর্তুগিজরা। ইংরেজদের আগেও পর্তুগিজরা প্রথম ভারতবর্ষে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল। তারা দক্ষিণ পশ্চিম ভারতের কালিকটে কুঠি স্থাপন করে। এই পর্তুগিজরা কী করেন? দক্ষিণ পশ্চিম ভারতের কালিকটে। ওলন্দাজরা নাগাপট্টম, বাংলার চুচুড়া ও কাশিম বাজারে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল। ফরাসিরা পন্ডিচেরি ও বাংলার চন্দননগর এবং দিনেমাররা ত্রিবাঙ্কুর ও শ্রীরামপুরে কুঠি নির্মাণ করে। ইংরেজদের বাণিজ্য কুঠি ছিল সুরাট, আগ্রা, আহমেদাবাদ, মুসলিপট্রম এবং ঢাকা, কাশিমবাজার, মালদা সহ বিভিন্ন অঞ্চল। অর্থাৎ যে সমস্ত ইউরোপীয় বাণিজ্য সংঘ তারা যে ভারতে তাদের বাণিজ্য করতে এসেছিলেন, আসার পরে তারা যে বিভিন্ন বাণিজ্য কুঠি স্থাপন করেছিলেন, সেই বাণিজ্য কুঠি বলতে কী বুঝবো আমরা? ব্যবসায়িক কেন্দ্রকেই বলা হয় বাণিজ্য কুঠি, এবং তারা এই কোথায় কোথায় এই বাণিজ্য কুঠি স্থাপন করেছিল সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম।